নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা, সমালোচনা, কল্পনা ও জল্পনা এখন বাংলাদেশ জুড়ে সর্বত্র একেবারে তুঙ্গে। সবার মনে প্রশ্ন, তিনি কি সত্যিই আসবেন? আসার পর কি হবে? নাহিদ ইসলাম তো বলেছেন ফাঁসির দড়ি তৈরি, তিনি এলেই ঝুলিয়ে দেয়া হবে। সে কথা শুনে জামাত আর তার সাঙ্গপাঙ্গরা আনন্দে একেবারে উদ্বেল। আনন্দ বিএনপিরও হচ্ছে, তবে তারা খুশি চেপে আছে, সরকারে আছে কি না তাই। তবে এত সব খবর উঠছে বাতাসে, কিন্তু একটা প্রশ্ন তেমন আলোচনায় আসছে না। সেটা হলো, হাসিনা তো ফিরবেন বলেছেন, কিন্তু কিভাবে ফিরবেন? প্রথমে ভাবা গিয়েছিল বাংলাদেশের সরকার তাকে একেবারে লোফা ক্যাচ পেলে ফিল্ডার যেমন খুশি হয় তেমন খুশি হয়েই লুফে নেবে শেখ হাসিনাকে, তারপর ঢাকায় পৌঁছলেই জেলখানায় রেখে দেবে এবং দিনক্ষণ দেখে ঝুলিয়ে দেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে 7-5 ভেবে বাংলাদেশের যারা ক্ষমতায় আছে তারা দুই ঠোঁটে আঠা লাগিয়েছে। নয়াদিল্লির সাউথ ব্লকে গোয়েন্দারা গোপন খবর দিচ্ছে তারেক রহমানের বিএনপি সরকার হাসিনার প্রত্যাবর্তনের ইচ্ছার খবর জেনে খুশি নয় আদৌ। কেন? কারণ তারা জানে হাসিনা দেশে ফিরলে তাদের অসুবিধা। বেশ তো চলছে সরকার, কেন আবার ঝাড়ের বাঁশ ঘরে ডেকে নিয়ে আসা? আরও একটা সন্দেহ বিএনপির, সেটা ভারতের মতিগতি নিয়ে। ভারত কি চাইছে বুঝতে পারছে না। এতদিন ব্যস্ত রেখে দিয়েছিল ভারত হাসিনাকে তাদের দেশে, এখন এই যে ফেরত পাঠানো, এটা কেন? 24-এর মতো রাস্তার আন্দোলন তৈরি করে এই সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত নেই তো? সুতরাং যা 70 পরের ঘাড়ে। হাসিনা থাকুন না ভারতে, তার ফেরার ব্যাপারে বিএনপি সরকার হ্যাঁ বলবে না, আবার নাও বলবে না, মৌনী বাবা সেজে বসে থাকবে চুপচাপ। ভাবুন তো, যদি সত্যিই এমনটা হয়, শেখ হাসিনা ফিরবেন কি করে দেশে? তাহলে কি ভারতেই কাটাতে হবে তাকে বাকি জীবন? কি আছে তারেক রহমানের মনে? কি আছে বিএনপি, জামাত, এনসিপি এবং যাদের কথায় পুতুল নাচের আসর বসেছে বাংলাদেশে গত 2 বছর ধরে, তাদের মনে কি আছে? এবং দেশ ও আন্তর্জাতিক আইন কানুন বা কি বলছে বিষয়টা নিয়ে? আজকের এই প্রতিবেদনে আমরা এই সব সম্ভাব্য সমস্যা ও তার নিদান কিভাবে মিলতে পারে সেই আলোচনা করব। একটু বড় হয়ে যাওয়ার ভয় আছে প্রতিবেদন, তাই অনুরোধ শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আলোচনাটা শুরু করি একটা প্রশ্ন দিয়ে। একজন নাগরিককে কি তার নিজের দেশে ঢুকতে দেয়া নিষিদ্ধ করা যায়? ইতিহাসে এমন অনেক মুহূর্ত এসেছে যখন একটি বিমানের দরজা খোলার সঙ্গে সঙ্গে একটি দেশের রাজনৈতিক ইতিহাস বদলে গেছে। 1979 সালে তেহরানের বিমানবন্দরে নেমেছিলেন আয়াতুল্লাহ খোমেনি। 2007 সালে করাচি বিমানবন্দরে নেমেছিলেন বেনজির ভুট্টো। দুটো ঘটনা সম্পূর্ণ আলাদা, দুটো দেশের ইতিহাসও আলাদা, কিন্তু একটা বিষয় অদ্ভুত মিল ছিল। দুজনের প্রত্যাবর্তনই শুধু একজন মানুষের দেশে ফেরা ছিল না, সেটি ছিল একটি রাষ্ট্রের ভবিষ্যতের মোড় ঘোরানোর মুহূর্ত। আজ দক্ষিণ এশিয়ায় আবার কি তেমনই একটা মুহূর্ত তৈরি হতে চলেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনায়? আর সেজন্যই কি তিনি ডিসেম্বরে ফিরে যাবেন দেশে? ডিসেম্বরের মধ্যে এই ঘোষণা দেওয়ার পর থেকে একটা দুশ্চিন্তা ও ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। বাংলাদেশে বর্তমানে
যারা সরকারে থেকে এবং সরকারের বিরুদ্ধ দলে বসে থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে। তাই হাসিনার ফিরে আসার ঘোষণায় তারা বাক্যহারা, ভয়ের মধ্যে রয়েছেন। শেখ হাসিনা প্রকাশ্যে জানিয়েছেন তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান, কিন্তু প্রশ্ন উঠছে ফিরবেন কিভাবে? যে বাংলাদেশের সরকার প্রথমে মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট এবং তারপরের তারেক রহমানের বিএনপি গভর্নমেন্ট হাসিনাকে ফেরত চাই বলে এত হল্লা তুলেছিল, তারা হাসিনার ঘোষণার পর মুখে একেবারে কুলুপ এঁটেছে। কোথায় এই ঘোষণা শুনে বলবে ডিসেম্বর পর্যন্ত দেরি করার কি দরকার, তাড়াতাড়ি এলেই তো হয়, আমরা আমাদের কাজটা শেষ করতে পারি। কবে আসবেন বলুন, বিমান পাঠাচ্ছি, এটাই তো বলা উচিত ছিল। এই কথা তো বলছেনই না, বরং একেবারে চুপ, যেন ভয় পেয়েছেন। কিন্তু তাদের ভয় পাওয়াটা তাদের কাছে থাক। আমরা হাসিনার কথায় ফিরি। কিভাবে ফিরবেন তিনি দেশে? মানুষ তো পাখি নয়, পাখির পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, পাখিকে আকাশে আটকে দেওয়ার কেউ নেই। মানুষের জন্য সীমান্ত আছে, সেখানে পারাপারের জন্য ডকুমেন্ট লাগে। ভূমিতে গেলেও ডকুমেন্ট, আকাশে গেলেও ডকুমেন্ট। সুতরাং ঢাকায় নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর মতো তিনি বেনাপোল বর্ডার দিয়ে স্থলপথে ঢাকা যাবেন, নাকি দিল্লি থেকে আকাশপথে ঢাকা যাবেন, সেই বিষয়ে আলোচনার আগে প্রশ্ন ওঠে কোন ডকুমেন্টের ভিত্তিতে, কোন কাগজের ভিত্তিতে তিনি যাবেন। বিমানে যেতে গেলে কাগজ লাগবে, গাড়িতে যেতে গেলেও কাগজ লাগবে। এটা লাগবে তখনই যখন বাংলাদেশের সরকার চাইবে না যে তিনি দেশে ফিরুন। গোয়েন্দা সূত্রে নয়াদিল্লির সাউথ ব্লক কিন্তু এরকমই খবর পেয়েছেন। খবরটা হলো বাংলাদেশের সরকার ফেরার কাগজ পাঠাবে না, মানে কোনো অনুমতি পাঠাবে না, বিমান পাঠাবে না, এই বিষয়ে আলোচনায় করতেই তারা রাজি নয়। বেনাপোল সীমান্তে ভারত ছেড়ে বাংলাদেশে যেতে গেলে কিংবা বাংলাদেশগামী বিমানে দিল্লি থেকে উঠতে গেলে টিকিট কাটলেই হয় না। প্রথম প্রশ্ন ওঠে কোন ডকুমেন্টের ভিত্তিতে আপনি আন্তর্জাতিক ফ্লাইটে উঠছেন, কোথায় আপনার পাসপোর্ট? দিল্লিতে নয় ভারত সরকার এই সমস্যার দায়িত্ব নিয়ে মিটিয়ে দিল, কারণ তার পাসপোর্ট তো বাংলাদেশ সরকার সেই 2024-এই বাতিল করে দিয়েছেন। কিন্তু কথাটা হলো ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশ যদি ঢুকতে না দেয়, যদি বলে আমরা তো দেশে আসার কোনো অনুমতি দিইনি আপনাকে, কোথায় আপনার পাসপোর্ট, কোথায় আপনার বিশেষ অনুমতি, এই বলে যদি ইমিগ্রেশন তাকে ঢুকতে না দেয় দেশে, তাহলে কি হবে? এটা ঠিক যে পাসপোর্ট আর নাগরিকত্ব এই দুটো জিনিস এক নয়। আমরা সাধারণ মানুষ প্রায়ই ভাবি পাসপোর্ট নেই মানে বিদেশ যাওয়া যাবে না। ঠিক, কথাটা ঠিক, কিন্তু পাসপোর্ট বাতিল হয়ে গেছে মানেই কারণ নাগরিকত্ব শেষ হয়ে গেল, এটা ভুল ধারণা। পাসপোর্ট হলো একটা ট্রাভেল ডকুমেন্ট আর নাগরিকত্ব হলো একটা লিগ্যাল স্ট্যাটাস, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আপনার পাসপোর্ট বাতিল হতে পারে, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হতে পারে, আপনার পাসপোর্ট হারিয়ে যেতে পারে, কিন্তু তাতে আপনি আপনার দেশের নাগরিকত্ব হারান না। আজ পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো তথ্য নেই যে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব বাতিল করেছে সেখানকার সরকার, অর্থাৎ তিনি এখনও বাংলাদেশের নাগরিক। আর দেশের নাগরিক দেশে ফিরবে, তাতে কি বাধা দেয়া যায়? আন্তর্জাতিক আইন কি বলছে এই ব্যাপারে? আন্তর্জাতিক মানবাধিকার আইনের মৌলিক একটা নীতি হলো কোনো নাগরিককে ইচ্ছামতো নিজের দেশে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত করা যায় না। এই যে বাংলাদেশি নাগরিকদের ভারত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত দিচ্ছে, তারা যদি সত্যি বাংলাদেশের নাগরিক হয় তাহলে কোন আইনে ফেরত পাঠানো হচ্ছে এইসব ব্যাপার দেখা
সেটা আদৌ কোনো অধিকার বাংলাদেশের নেই। সে কারণ সেই নাগরিকের অধিকার আছে তার দেশে প্রবেশের অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যায় না। তাই ভারত তাদের নিয়ম মাফিক ইত্যাদি কার করে ফেরত পাঠাচ্ছে না, এই ব্যাপারটা নয়। এটা নিছক নৈতিক বক্তব্য নয়, এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত একটি নীতি। এর অর্থ এই নয় যে শেখ হাসিনা দেশে ফিরে মুক্তভাবে ঘুরে বেড়াবেন, একদমই নয়। সরকার চাইলে তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করতে পারে, কারণ আইনত তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। কিন্তু গ্রেপ্তার করা আর দেশে ঢুকতে না দেয়া এই দুটো বিষয় এক নয়। আইন মানলে দেশে তাকে ঢুকতে দিতেই হবে। এটা বাংলাদেশের আইন যেমন, এটা সারা পৃথিবীর আইন, আন্তর্জাতিক আইন। তাই ট্রাভেল ডকুমেন্ট বা ট্রাভেল পাস শেখ হাসিনার কাছে থাক বা নাই থাক, বাংলাদেশ তাকে অনুমতি দিক বা নাই দিক, দেশে ফেরার অধিকার তার। প্রসঙ্গত বলি, ভারত সরকার কিন্তু শেখ হাসিনাকে সেই 2024 সালে ট্রাভেল পাস দিয়ে রেখেছে। যেমন পাসের জোরে দলাই লামা গত 60-65 বছর ধরে পৃথিবীর সব দেশে যাচ্ছেন, আবার ঘুরে ভারতে ফিরছেন, সেই রকমই পাস দেয়া শেখ হাসিনাকেও। অবশ্য যে দেশে যাচ্ছেন সেই দেশের অনুমতির সাপেক্ষে তবেই সেই দেশে তিনি যেতে পারেন। শেখ হাসিনাকে এই পাস ভারত সরকার দিয়েছে সেই 2024 সালে, যদিও তার জোরে কোনো দেশে এখনো পর্যন্ত যাননি শেখ হাসিনা। তাহলে এ পর্যন্ত দেখা গেল বাংলাদেশ সরকার চেষ্টা করেও তার দেশে ফেরা আটকাতে পারবে না আইন মতে, কিন্তু চেষ্টা করে দুনিয়ার সামনে নিজেদের হাস্যাস্পদ করতে পারে। সারা পৃথিবী বলবে তখন, দেখো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে ফেরাবার জন্যে এত ব্যস্ততা ছিল এতদিন যে সরকারের, আজ তিনি ফিরতে চাইছেন অথচ সরকার তাকে দেশে ঢুকতে দিতে চাইছে না। সে এক ভীষণ সমালোচনা। সুতরাং বাংলাদেশকে ঘাড় নোয়াতে হবেই, অর্থাৎ তাকে দেশে যেতে দিতেই হবে। তাই অনুমতিপত্র দিন আর না দিন। এবার কোন পথে তিনি দেশে ফিরবেন? নিঃসন্দেহে আকাশপথে, বিমানে, দিল্লি টু ঢাকা। সেই বিমান নিশ্চয়ই সাধারণ যাত্রীবাহী বিমান হবে না। বাংলাদেশের সরকার বড় দুঃখ পেয়েছে হাসিনার এই ফেরার সিদ্ধান্তে। সুতরাং বিমান পাঠাবার কথা না বলতেই পারে তারা, কোনো জবাবদিহি না দিয়ে চুপ করে বসে থাকতেও পারে। অথচ নেত্রী চলে যেতে ব্যাকুল। এমন পরিস্থিতি হলে কি হবে? দুটো পথ সামনে। এক, শেখ হাসিনা নিজেই একটা চার্টার্ড বিমান ভাড়া নিয়ে দেশে চলে যেতে পারেন। সেখানে অবশ্য তার সিকিউরিটি রিস্ক থাকবে। যাত্রাপথে বাংলাদেশ আর্মি বা পাকিস্তানের ISI এর সন্ত্রাসীরা যারা ঘাঁটি গেড়ে বসে আছে বাংলাদেশে, তারা মিসাইল ছুড়ে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে পারে সেই বিমান। আমি 24 আগস্টে শেখ হাসিনার দেশ ছেড়ে দিল্লি চলে আসার সেই যাত্রা নিয়ে একটি ভিডিও করেছিলাম। দেশ ছেড়ে নেত্রী চলে আসা নিয়ে আমার তৈরি সেই ভিডিও এ বিষয়ে দুনিয়াতে প্রথম ভিডিও ছিল। সেখানে আমি বলেছিলাম আকাশে আক্রান্ত হওয়ার ভয়ে কিভাবে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া বিমানটি বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করেছিল। সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে তারা অতিক্রম করেছিল বাংলাদেশের আকাশসীমা। তো সাধারণ চার্টার্ড বিমানে এবার সেভাবে যাওয়া সম্ভব নয়। সুতরাং নাশকতা বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি। সেই ঝুঁকি নিয়ে ভারতও কখনোই পাঠাবে না শেখ হাসিনাকে ওই বেসরকারি চার্টার্ড বিমানে। দ্বিতীয় পথ, ভারত নিজে তার সামরিক বিমানে করে পাঠাতে পারে শেখ হাসিনাকে, কিন্তু সেখানেও বড় সমস্যা। প্রথমত, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। ভারতের সামরিক বিমান সে দেশের অনুমতি ছাড়া তার আকাশ সীমায় প্রবেশ করলে সেটা আন্তর্জাতিক কানুনের বিরুদ্ধে চলে যায়। ঢাকা সেই বিমানকে ল্যান্ডিংও যদি করতে দেয়, ল্যান্ডিং করার অনুমতি নাও দিতে পারে ঢাকা পৌঁছবার পর।
আর সবচেয়ে বড় কথা হলো সেই বিমানকেও আক্রমণ করে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হতেই পারে। ভারতের পক্ষে সেরকম ঝুঁকি নেওয়াও সমীচীন হবে না। তাহলে কোন পথ খোলা আছে সামনে? এক, ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা করে বাংলাদেশকে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়ার ব্যাপারে রাজি করাতে পারে। দুই, রাজি হলে ভালো, না হলে ভারতীয় সেনার পক্ষ থেকে বাংলাদেশ সেনাকে বলা হতে পারে 2024-এর 5ই আগস্টে তোমরা সামরিক বাহিনী তোমাদের নিজেদের উদ্যোগে নিজেদের বিমানে আমাদের কাছে তাকে গচ্ছিত রেখে গিয়েছিলে। আজ তোমরাই আবার তাকে নিয়ে যাও, আমরা আর রাখতে পারছি না, এবং কারণ তিনি চলে যেতে চাইছেন। বাংলাদেশের সেনাবাহিনীর কাছে একটা বড় চাপ হবে ভারতের সামরিক বাহিনী এই দাবি তুললে। শেখ হাসিনাকে দেশে নিয়ে গিয়ে বেসামরিক কর্তৃপক্ষ বা পুলিশের হাতে তুলে না দিয়ে, সেটাও তাদের পক্ষে দেওয়াটা মুশকিল। সেটা না দিয়ে তারা করতে পারে কি, শেখ হাসিনাকে সেনা হেফাজতে রেখে দেবে। আমার কাছে খবর আছে এ বিষয়ে বাংলা সেনার সঙ্গে ভারতীয় সেনার আলোচনা চলছে, খুব গোপনে। মনে হচ্ছে ভারতের জন্য এবং শেখ হাসিনার জন্য এই বিকল্পটি সবচেয়ে ভালো এবং এর গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। তবে পাকিস্তানের আইএসআই এটাকে একদম মানবে না, এটা নিশ্চিত। তারা এর তীব্র বিরোধিতা করবে। আইএসআই এর সঙ্গে থাকবে জামাত, এনসিপি, এমনকি বিএনপির একটা বড় অংশ, সেনার একটা অংশকেও তারা পাবে সঙ্গে। সেনার মধ্যে তখন একটা তীব্র বিভাজন দেখা দিতে বাধ্য শেখ হাসিনাকে নিয়ে, যার ফলে একটা সেনা অভ্যুত্থান ঘটে গেলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু সেটা এই প্রতিবেদনের আলোচ্য নয়। এখানে আলোচ্য শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে, কিভাবে তিনি ফিরবেন সেই বিষয়ে কথা বলছি আমরা। ধরা যাক শেষ পর্যন্ত যে কারণেই হোক বাংলাদেশ সেনার পক্ষ থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থাটাও হলো না। তেমন পরিস্থিতিতে আর কোন বিকল্প ব্যবস্থা থাকতে পারে? আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে প্রত্যাবর্তন। এটি অত্যন্ত সংবেদনশীল, কিন্তু ইতিহাসে এমন নজির রয়েছে যেখানে আন্তর্জাতিক উপস্থিতি উত্তেজনা কমানোর চেষ্টা করেছে, উত্তেজনাকে নিয়ন্ত্রণে রেখেছে। আর একটি বিকল্প, বাংলাদেশের আদালতে শেখ হাসিনার পক্ষ থেকে আগাম আবেদন হবে আমাকে দেশে ফিরতে দেয়া হোক, এই সরকার ফিরতে দিচ্ছে না। এটি নজিরবিহীন হবে, কিন্তু অসম্ভব নয়। আবার এটাও ঠিক, আইনি গড়িমসির সুযোগ নিয়ে সেই মামলা ঝুলিয়ে রাখা হবে অনন্তকালের জন্য, এবং যতদিন না মামলা হয় ততদিন শেখ হাসিনাকে বাধ্য হয়ে ভারতে থাকতে হবে। অতঃপর আসি শেষ বিকল্পে, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে বাংলাদেশ সরকারকে বাধ্য করা যাতে শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা তারা করে। জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশকে বলাই যেতে পারে, দেশের নাগরিক দেশে ফিরতে চাইলে আটকে রাখা যায় না, তোমরা ব্যবস্থা করো। সে ব্যবস্থায় যুক্ত থাকতে হবে বাংলাদেশ সেনাকে। তারা তাদের ব্যবস্থাপনায় শেখ হাসিনাকে দেশে নিয়ে যাবে। দেশে নিয়ে যাওয়ার পর সেনা হেফাজতে থাকবেন নেত্রী। সেখান থেকে তার বিরুদ্ধে শাস্তির পুনর্বিচার চেয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। এই পুরো প্রক্রিয়াগুলো হবে আন্তর্জাতিক সংস্থার নজরদারিতে। আন্তর্জাতিক সংস্থার সাথে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ থাকবে, পশ্চিমের দেশ থাকবে, আমেরিকা থাকবে, ভারত তো থাকবেই, যার মধ্যে জাতিসংঘের পাশাপাশি থাকবে, এদের পাশাপাশি থাকবে আন্তর্জাতিক মিডিয়া। পুরো ঘটনাক্রমের ওপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তীক্ষ্ণ নজর থাকবে। আমার কাছে খবর আছে শেখ হাসিনা তার দেশে ফেরার সময় তার সঙ্গে যাওয়ার জন্যে সাংবাদিকদের বিভিন্ন মিডিয়ার লিস্ট তৈরি করা হচ্ছে। দেশের এবং দেশের বাইরের
আন্তর্জাতিক মিডিয়া। আপনি যদি ভাবেন ইন্টারন্যাশনাল মিডিয়ার কি দায়ে পড়েছে, তাহলে আপনি ভুল ভাবছেন। বাংলাদেশ ও শেখ হাসিনা এতদিন সেভাবে কভারেজ পায়নি, নিরপেক্ষ কভারেজ পায়নি। আজ রয়টার্সের এক ইন্টারভিউয়ের পর বিশ্ব মিডিয়া কড়া নজর রেখেছে শেখ হাসিনার দেশে ফেরার ওপর। এরকম নজর রাখার দুটো উদাহরণ এই মুহূর্তে মনে পড়ছে আমার, দুটোই অন্য দেশের। প্রথম উদাহরণ বেনজির ভুট্টোর, তার 8 বছর পর দেশে ফিরে আসা। 2007 সাল, পাকিস্তান। 8 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে ফিরছিলেন না, তিনি ফিরছিলেন এমন এক দেশে যেখানে সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে জটিল টানাপোড়েন চলছিল, অনেকটা আজকের বাংলাদেশের মতো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি ছিল জানেন? বেনজিরের সঙ্গে করাচিতে নেমেছিল সেদিন গোটা পৃথিবীর সংবাদ মাধ্যম, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, এএফপি, বিবিসি, সিএনএন, আল জাজিরা, স্কাই নিউজ, প্রায় সবাই। কারণ বিশ্ব বুঝেছিল এটা শুধু পাকিস্তানের খবর নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির খবর। করাচির রাস্তায় সেদিন লক্ষ লক্ষ মানুষ, টেলিভিশনের লাইভ সম্প্রচার, তারপর তারই মধ্যে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ। সেদিন তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু কয়েক সপ্তাহ পর রাওয়ালপিন্ডিতে আততায়ীর হাতে নিহত হন। ইতিহাস আমাদের একটি শিক্ষা দিয়েছে, যখন কোনো নেতার প্রত্যাবর্তন একটি রাষ্ট্রের ভবিষ্যৎ বদলে দিতে পারে, তখন সেটি আন্তর্জাতিক ঘটনায় পরিণত হয়। শেখ হাসিনার ঘটনাও সেটাই হয়ে উঠছে, এবং সেজন্যেই সতর্কতা। দ্বিতীয়টি ইরানের উদাহরণ, কিন্তু ভিন্ন বাস্তবতা। 1979 সাল, দীর্ঘ নির্বাসনের পর আয়াতুল্লাহ খোমেনি দেশে ফিরলেন। আমি আবারও বলছি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে ইরানের বিপ্লবের তুলনা করা ভুল হবে। দুই দেশের ইতিহাস আলাদা, দুই সমাজ আলাদা, দুই রাজনৈতিক প্রেক্ষাপটও আলাদা, কিন্তু একটি মিল আছে। বিশ্বের সংবাদ মাধ্যম বুঝেছিল এই প্রত্যাবর্তন শুধু একজন মানুষের দেশে ফেরা নয়, এটি ইতিহাসের একটি নতুন অধ্যায়। তাই বিশ্ব তাকিয়েছিল, এবারও বিশ্ব তাকিয়ে থাকবে বাংলাদেশের দিকে, শেখ হাসিনার দিকে। বুঝতে পারছেন কি কূটনৈতিক টানাপোড়েন, কি বিপুল মিডিয়া অ্যাটেনশন আসতে চলেছে শেখ হাসিনার এই ফেরার ব্যাপারটা নিয়ে। একটা ব্যাপার খেয়াল করুন, শেখ হাসিনার ডিসেম্বর ডেডলাইন দিয়ে দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত কিন্তু কোনো কথা বলছে না ঠিকই, কিন্তু কিছু কি করছে না? তাই কখনো হয়? খেলছেন শেখ হাসিনা, ঘটনার কেন্দ্রে তিনি, কিন্তু ভারত মাঠ তৈরি করছে, ব্যবস্থাপনার দায়িত্বে আছে। ভারত সব রকম সাহায্য সহযোগিতা, যেসব সহযোগিতা দরকার সবটাই করছে ভারত। কারণ এটা নিঃশুল্ক সেবা নয়, ভারতেরও স্বার্থ আছে। সবচেয়ে বড় স্বার্থ, বাংলাদেশ স্বাভাবিক থাকলে ভারতের নর্থ ইস্ট সুরক্ষিত থাকবে, পাকিস্তান ঘেঁষতে পারবে না, চীন দূরে থাকবে, মৌলবাদ সন্ত্রাস ডানা মেলতে পারবে না। শান্ত বাংলাদেশ শুধু বাংলাদেশের শান্তি রাখে না, ভারতকেও শান্ত রাখে। আর এই ভাবনা থেকেই দীনেশ ত্রিবেদী শুধু ঢাকায় ভারতের রাষ্ট্রদূত নন, তার পদমর্যাদা ভারতের কেন্দ্রীয় সরকারের এক ক্যাবিনেট মন্ত্রীর মতো। কেন হঠাৎ এই ব্যবস্থা? তার কারণও শেখ হাসিনার দেশে ফেরা। কারণ ভারত তৈরি হয়ে নামছে আসরে। আমি বলছি না দিল্লি নিশ্চিত জানে কি ঘটবে বাংলাদেশে, এমন দাবি করার কোনো ভিত্তি নেই যে এটাই ঘটবে, কিন্তু রাষ্ট্রের কাজ হলো সবচেয়ে খারাপ সম্ভাবনার জন্যও প্রস্তুতি নেওয়া। যদি শেখ হাসিনা সত্যিই দেশে ফেরেন, যদি বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, যদি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঢাকায় ভিড় করে, যদি ভারতীয় নাগরিকদের নিরাপত্তার প্রশ্ন ওঠে, যদি সীমান্তে উত্তেজনা বাড়ে, যদি ভারতকে ঘন্টায় ঘন্টায় সিদ্ধান্ত নিতে হয়, তাহলে সেই মুহূর্তে দিল্লির চোখ কান কে? উত্তর একটাই, ঢাকায় ভারতের হাই কমিশন। আর সেই কারণেই দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট সমমর্যাদা দেয়া কেবল আনুষ্ঠানিক প্রোটোকল নয়, এটি একটি রাজনৈতিক সংকেত। সরকার এমনটি বলেছে, আমি সেটা বলছি না, আমি সেটা দাবিও করছি না, কিন্তু ঘটনাগুলোর সময়কাল এবং বাংলাদেশের বর্তমান কৌশলগত গুরুত্ব
এই সিদ্ধান্তে আসতে বাধ্য করে। শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়াতে পারে পুরো ঘটনাক্রম? 1, শেখ হাসিনা দেশে ফিরছেন তার ঘোষণা মতো। 2, বাংলাদেশ সরকার সামরিক বাহিনীর বিমান পাঠিয়ে সামরিক বাহিনীর ব্যবস্থাপনায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হবে। 3, ঢাকায় পৌঁছবার পর শেখ হাসিনা সেনাবাহিনীর হেফাজতে থাকবেন। 4, সেনাবাহিনীর হেফাজতে থেকেই তিনি সুপ্রিম কোর্টে পুনর্বিচারের মামলা লড়বেন। 4, বাংলাদেশের ওপর আন্তর্জাতিক মিডিয়ার নজর এতটা তীক্ষ্ণ ও বিস্তৃত হবে যে আওয়ামী লীগকে চেপে রাখা যাবে না। গণ আন্দোলনের তীব্রতায় বিএনপি সরকার পড়ে যেতে পারে। এবং সর্বশেষ, সেনা অভ্যুত্থানের একটা সম্ভাবনা আছে। সেই অভ্যুত্থানের পেছনে ভারতের ভূমিকা মুখ্য থাকতেও হতে পারে, কিন্তু সঙ্গে আমেরিকাও থাকবে। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো এই প্রতিবেদন কমেন্ট করে জানান, লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে মনোজ দাসের পাশে থাকুন, ক্যালকাটা ডায়ালগসের পাশে থাকুন। ধন্যবাদ।